হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা সিসি 2 বা পাশের ক্ষেত্রে FDC 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন। দর্শন চিন্তার ক্ষেত্রে সক্রেটিসের অবদান কি, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের যে সিলেবাস এবং এই পেপারটির যে সাজেশন, সেই সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা সহ তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার চ্যানেলকে ফলো করো, তোমরা জানো যে সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিডিও দিয়ে তার উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো বা নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারও তাই হবে। ইতিমধ্যে আমি তোমাদের সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু তার ভিডিও লেকচার ক্লাস দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাই তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, CU/BA হিস্ট্রি অনার্স বা পাস সেকেন্ড সেম, অনার্সের ক্ষেত্রে DSCC 2 বা CC 2, পাশের ক্ষেত্রে MDC 2। এই পেপারটির নাম প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি। সেই পেপারটির যে সিলেবাস রয়েছে তার একটা মডিউল আছে গ্রিস দেশ। গ্রিস দেশের উপরে অনেক কিছু তোমাদের পড়তে হয়। গ্রিসের হেরোডোটাস, থুকিডিডিস, প্লেটো, সক্রেটিস, সফিস্ট দর্শন, এগুলো তোমাদের টিকাতে পড়তে হচ্ছে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিসের মূল্যায়ন। তা প্রাচীনকালে, বিশেষ করে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক বা 5ম শতক নাগাদ, গ্রিস দেশে এই মহান দার্শনিক সক্রেটিস কিন্তু গ্রিসের সমাজে একটা ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন। সক্রেটিস ছিলেন একজন দুর্জয় ব্যক্তি, অসীম সাহস ছিল আর তার মেধা ছিল প্রচুর, এবং গ্রিসের যে সমাজ, সেই সমাজকে তিনি আলোড়িত করেছিলেন। তিনি নিজে কিছু লেখেননি, অন্যান্য দার্শনিক বা ঐতিহাসিকদের মতো তিনি কিন্তু কিছু লেখেনি, তবুও তার প্রভাব গ্রিসের সমাজের উপরে ব্যাপকভাবে পড়েছিল। তিনি এথেন্সের অ্যালোপেক বলে একটি জায়গা, সেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেন 469 খ্রিস্টপূর্বাব্দে। তার পিতা ছিলেন সেফ্রেনিকাস। তিনি ছিলেন একজন প্রস্তর শিল্পী, মানে পাথরের মূর্তি তৈরি করা বা পাথরের উপরে খোদাই করার যে কাজ, সেই কাজ করতেন। এবং তার মাতা ফেনোরেতে ছিলেন একজন ধাত্রী, মানে বাচ্চা দেখাশুনো করা একজন ধাত্রী ছিলেন। তো সক্রেটিস তার পিতার এই পেশা গ্রহণ করেন। তিনিও প্রস্তর শিল্পী হিসেবে প্রথম তার কর্মজীবন শুরু করেন এবং এই সময় তিনি গণিত, সঙ্গীত এবং ভাষাতত্ত্ব, এই বিষয়গুলির উপরে কিন্তু একটু পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার এই সীমাহীন পাণ্ডিত্য সেটা প্রকাশ পায় এবং সমাজ তার দ্বারা কিন্তু প্রভাবিত হতে থাকে। তার এই সীমাহীন পাণ্ডিত্য দ্বারা তিনি গ্রিসের সমাজকে আলোড়িত করেন। কিন্তু এই সময় তার শারীরিক সক্ষমতার কারণে তাকে এথেন্সের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। তার ছিল দুর্জয় সাহস, অসাধারণ পাণ্ডিত্য, এইসব কারণে তিনি কিন্তু খ্যাতির শিখরে উঠেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এই ফার্স্ট প্যারাতে আলোচনা করব। তোমরা জানো যে এই টিকাগুলি 250 ওয়ার্ডে লিখতে হয় এবং 3টি প্যারা এখানে করতে হয়। তা আমাদের আজকের এই আলোচনায় আমরা 4টি প্যারাতে আমরা কিন্তু মূল বিষয়টি লিখব। তা প্রথম প্যারা আমি যে বিষয়গুলো বললাম, তিনি অ্যালোপেক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সেফ্রোনিকাস, মা ছিল ফেনারেতে। তিনি সঙ্গীত, ভাষা এবং গণিতে পারদর্শী ছিলেন। বয়স বাড়ার সাথে সাথে তার অন্যান্য বিষয়ের উপর তার অগাধ পাণ্ডিত্য আসে। তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং খ্যাতির শিখরে ওঠেন তার পাণ্ডিত্যের জোরে, এবং গ্রিসের যে সমাজ, সেই সমাজকে তিনি আলোড়িত করেন। তিনি একজন দুর্জয় ব্যক্তি ছিলেন। এই বিষয়টি নিয়ে প্রথম প্যারা। সেকেন্ড প্যারা, দেখো তিনি তো কিছুই লিখে যাননি, তাহলে বর্তমান দিনের ঐতিহাসিকেরা তার কৃতিত্বের মূল্যায়নটা কিভাবে করবে, তার দর্শনটাকে কিভাবে বুঝবে মানুষ, যেহেতু তিনি কিছুই লিখে যাননি। তো এক্ষেত্রে ঐতিহাসিকেরা 3টি সূত্রকে ব্যবহার করেন, মানে সক্রেটিসকে নিয়ে লেখা অন্যান্যদের কিছু সূত্র। যেমন 3টি সূত্রের কথা এখানে বলা হচ্ছে। অ্যারিস্টোফেনিস, এনার নাম আমরা জানি, গ্রিসের একজন বিখ্যাত কমেডিয়ান, নাটক রচয়িতা এবং নাট্যকার ছিলেন এই অ্যারিস্টোফেনিস। এটিও তোমাদের পড়তে হবে। অ্যারিস্টোফেনিস একটি গ্রন্থ লিখেছিলেন দ্য ক্লাউডস, এবং জেনোফেন বলে আরেকজন দার্শনিক, তিনি লিখেছিলেন
মেমোরবিলিয়া এবং প্লেটো ছিলেন কিন্তু সক্রেটিসের ছাত্র, সেই প্লেটোর ছিল ডায়লগ। এই তিনটি গ্রন্থ থেকে আমরা সক্রেটিস সম্পর্কে কম বেশি ধারণা করতে পারি। দেখো, প্রাচীন ঐতিহ্যশালী একজন রক্ষণশীল নাট্যকার ছিলেন কিন্তু এই অ্যারিস্টোফেনিস। তিনি তার ক্লাউডস নাটকে সক্রেটিসের এই যে নতুন চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে তিনি উপহাস করেন, ব্যঙ্গাত্মকভাবে তিনি সক্রেটিসকে আক্রমণ করেন, সক্রেটিসের তীব্র সমালোচনা করেন এক কথায় এই অ্যারিস্টোফেনিস তার নাটকের দ্য ক্লাউডসের ভিতর দিয়ে। এরপর আসছে জেনোফেন। তা জেনোফেনও সেই পুরনো দিনের রক্ষণশীল মানুষ ছিলেন। তিনি সক্রেটিসের এই নতুন চিন্তা ভাবনার দ্বারা চিন্তা ভাবনাকে তিনি বুঝতে পারেননি। তিনিও কিন্তু সক্রেটিসকে তীব্রভাবে আক্রমণ করেন, সমালোচনা করেন এবং তিনি বলেন যে সক্রেটিস হলেন মধ্য মেধার মানুষ, উচ্চ মেধা নয়, মধ্য মেধার মানুষ। এবং সক্রেটিস রাষ্ট্রকে উপহাস করছেন, যে রাষ্ট্র ব্যবস্থা, এথেন্সের যে গণতন্ত্র, যেটি তোমাদের একটা বড় প্রশ্ন আছে, এথেন্সের গণতন্ত্রের বিকাশ, সেই এথেন্সের যে গণতন্ত্র ব্যবস্থা, পৃথিবীর প্রথম গণতান্ত্রিক ব্যবস্থা এথেন্সে হয়, সেই ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু সক্রেটিস তীব্র সমালোচনা করেছিলেন। কারণ সক্রেটিস বলেছিলেন যে বুদ্ধি বা মেধা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল, তাই অভিজাত তান্ত্রিক যে শাসন তার কাছে সেটাই ছিল সর্বশ্রেষ্ঠ। গণতান্ত্রিক ব্যবস্থা তার কাছে ছিল একটা উপহাসের ব্যাপার। তিনি এই ব্যাপারটার পরে মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে তার কোনো আস্থাই ছিল না। তিনি বলেছিলেন যে বুদ্ধি বা জ্ঞানী মানুষ যে অভিজাত, তাদের দ্বারাই একমাত্র প্রকৃত শাসন কিন্তু পরিচালিত হতে পারে। জ্ঞান যদি সর্বশ্রেষ্ঠ বিষয় হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কিন্তু অভিজাত তান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক নয়। তাহলে একদিকে তিনি রাষ্ট্রকে উপহাস করছেন, এই বিষয়টাই কিন্তু জেনোভেন তার যে গ্রন্থ মেমোরাবিলিয়া, সেই গ্রন্থে উল্লেখ করে সক্রেটিসকে তীব্রভাবে আক্রমণ করছেন। একমাত্র প্লেটো, সক্রেটিসের যিনি ছাত্র, সেই প্লেটোই সক্রেটিসের এই যে গভীর জ্ঞান, তার যে দর্শন, তার যে পাণ্ডিত্য, সেটি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং আমরা প্লেটোর ডায়লগস থেকে জানতে পারি এই সক্রেটিসের দর্শন সম্পর্কে। সক্রেটিস তার যে দার্শনিক অবদান, যেহেতু কোনো কিছু লেখেননি, তাই ঐতিহাসিকরা তার দার্শনিক তত্ত্ব নিয়ে কিন্তু সন্দিগ্ধ, মানে সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি কি দর্শন খাড়া করে গেছেন, তার বক্তব্য কি, তিনি কি বলতে চেয়েছেন, এই বিষয়টা নিয়ে ঐতিহাসিকরা কিন্তু সন্দেহের মধ্যে রয়েছেন। এখন এক্ষেত্রে আবার ঐতিহাসিকরা দুটি অবদানও কিন্তু স্বীকার করেছেন সক্রেটিসের। যেমন তার কৃতিত্বের ব্যাপারে আধুনিককালের ঐতিহাসিকরা সন্দেহ প্রকাশ করছেন, পাশাপাশি আবার তার দুটি অবদানকেও তিনি মানে আধুনিককালের ঐতিহাসিকরা স্বীকার করছেন। প্রথম অবদানটি কি না, দার্শনিক চিন্তার ক্ষেত্রে যে দ্বান্দ্বিক যে ব্যাখ্যা, হ্যাঁ, অনুসন্ধান পদ্ধতি হিসাবে দ্বান্দ্বিক বিচার, কোনো কিছু যে অনুসন্ধান করা, সেক্ষেত্রে দ্বান্দ্বিক বিচার মানে দুই পক্ষের মধ্যে যে দ্বান্দ্বিক যুদ্ধ, তর্ক যুদ্ধ, যে যুদ্ধের মধ্য দিয়ে কোনো একটি বিষয়ের যে স্বরূপকে উদ্ঘাটন করা, এই তত্ত্ব কিন্তু পরবর্তীকালের ঐতিহাসিকদের, দার্শনিকদের হাত ধরে এই পদ্ধতি কিন্তু স্বীকৃতি লাভ করে, আরো বেশি উন্নত হয়। কিন্তু এই পদ্ধতির সূচনা কি করেছিলেন? সক্রেটিস। এটাই তার একটা প্রধান অবদান। এরপরে দেখো 2 নম্বরে রয়েছে নীতিশাস্ত্রের ব্যাখ্যার ক্ষেত্রে দ্বান্দ্বিক বিশ্লেষণ। নীতিশাস্ত্র, সেই শাস্ত্রের ব্যাখ্যার ক্ষেত্রে দ্বান্দ্বিক বিশ্লেষণ, মানে সেই একই ব্যাপার যে দ্বান্দ্বিক বিচার, দ্বান্দ্বিক বিশ্লেষণ, দুপক্ষের মধ্যে যে বিচার বিশ্লেষণ, এই দুটি পদ্ধতি কিন্তু সক্রেটিসের আবির্ভাব। এবং এই যে দ্বান্দ্বিক ব্যাখ্যা বা বিশ্লেষণ, এক্ষেত্রে সক্রেটিস ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে বা ব্যঙ্গাত্মক পদ্ধতিতে তিনি এই কোনো বিষয়ের উপরে আলোচনা করতেন, মানে সমালোচনা করতেন, কোনো বিষয়ের উপরে সমালোচনা করতেন। এবং কি হতো, প্রতিপক্ষ যিনি, সেই প্রতিপক্ষের কাছে তিনি প্রশ্ন করতেন এবং সেই প্রশ্ন উত্তর প্রতিপক্ষ দিতে পারতেন না। তাহলে প্রতিপক্ষের যে অজ্ঞতা, সেই অজ্ঞতার ব্যাপারটি কিন্তু জনসমক্ষে তিনি তুলে ধরতেন। তিনি নিজে বলতেন যে আমি সারা জীবন অধ্যয়ন করে, সারা জীবন জ্ঞান সঞ্চয় করে আমি নিজে বুঝতে পারছি যে আমি নিজে কতটা অজ্ঞ। তো এই ধরনের কথা তিনি বলতেন। এবং তিনি মানুষকে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং মানুষকে প্রশ্ন করতেন। নিজে আগে স্বীকার করতেন যে তিনি নিজে কিছুই জানেন না,
তারপরে তিনি কিন্তু মানুষকে প্রশ্ন করতেন এবং মানুষ তার উত্তর দিতে না পারলে সেই বিষয়টি কিন্তু মানুষের সামনে তুলে ধরতেন। এই সিস্টেম বা এই পদ্ধতিতে তিনি তার দর্শন চিন্তা বা তিনি তার জ্ঞান বা তিনি তার যে শিক্ষা দীক্ষা সেটা কিন্তু মানুষের মধ্যে প্রচার করতেন। এই পদ্ধতিটার সাথে গ্রিসের যে সোফিস্ট দর্শন, সেটিও তোমাদের একটি টিকা প্রশ্ন, সোফিস্ট দর্শন, সেই সোফিস্ট দর্শনের সাথে কিন্তু অনেকটা মিল খুঁজে পাওয়া যায় সক্রেটিসের এই চিন্তা ভাবনার ভিতর দিয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা এই সেকেন্ড প্যারাতে লিখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সক্রেটিসের নিজে কোনো কিছু লেখেননি, তবে তার সম্পর্কে জানার জন্য ঐতিহাসিকরা তিনটি সূত্রের কথা বলেছেন। অ্যারিস্টোফেনিসের দ্য ক্লাউড, জেনোফেনের মেমোরবিলিয়া, প্লেটোর ডায়লগ, এবং অ্যারিস্টোফেনিস এখানে তার সমালোচনা করেছেন, উপহাস করেছেন, বিদ্রুপ করেছেন। জেনোফেন বলেছেন মধ্য মেধার মানুষ, তিনি রাষ্ট্রকে উপহাস করেছেন। একমাত্র প্লেটো তার এই গুরুর যে নব্য চিন্তা ভাবনা সেটাকে সম্মুখভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং সক্রেটিসকে বৌদ্ধিক জগতে অমর করে রেখে গেছেন তার এই শিষ্য প্লেটো। তৃতীয় প্যারাতে আমরা দেখব যে তিনি এথেন্সের জনবহুল যে এলাকা, বাজার এলাকায় তিনি ঘুরে বেড়াতেন এবং নিজের অজ্ঞতার কথা স্বীকার করে তিনি মানুষকে প্রশ্ন করতেন এবং উত্তর দিতে না পারলে বা তার যে অজ্ঞতা, সেই অজ্ঞতা তিনি জনসমক্ষে তুলে ধরতেন, তুলে ধরে তিনি সেটাকে বিচার বিশ্লেষণ করতেন। এই পদ্ধতির সাথে গ্রিসের যে সোফিস্ট দর্শন তার মিল খুঁজে পাই আমরা। এভাবে তিনি বলতেন যে মানুষের সারা জীবন ধরে আমরা যে জ্ঞান সঞ্চয় করছি ঠিকই, কিন্তু আমাদের প্রধান বিষয় যেটা যে আমরা কিন্তু অজ্ঞ, এই বিষয়টা নিজের অজ্ঞতার ব্যাপারটা তিনি তুলে ধরতেন। আবার তার মধ্যে কিন্তু অগাধ পাণ্ডিত্য ছিল, মানে একদিকে তার জ্ঞান সঞ্চয় করার যে বাসনা, যে তাগিদ, এটি কিন্তু সক্রেটিসের মধ্যে ছিল এবং এর ভিতর দিয়ে তিনি মানুষকে একটা বার্তা দিতে চেয়েছেন যে জ্ঞানের সীমা কখনো সীমায়িত নয়, সেটা অসীম। যত জ্ঞান সঞ্চয় করি না কেন আমরা, সেটি কিন্তু কম হয়ে যায়। তো এই বিষয়টা, এই পদ্ধতিটাকে এথেন্সের যে সোফিস্ট দর্শন, গ্রিসের সোফিস্ট দর্শন, তার সাথে এটাকে তুলনা করা যায়। এবং আমরা প্লেটোর একটি গ্রন্থ, থিওক্রেটাস বলে একটি গ্রন্থ আছে, যে গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে সক্রেটিস নিজেকে একজন ধাত্রীর সাথে তুলনা করেছেন। কারণ সক্রেটিস বলতেন আমি কোনো শিক্ষক নই, জ্ঞানের জন্ম আমি দিতে পারি না, কিন্তু সত্য বা জ্ঞান যে জন্মানোর জন্য যে সহযোগিতা সেটি আমি করতে পারি মাত্র। অতএব ধাত্রীর সাথে তিনি তুলনা করছেন নিজেকে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই থার্ড প্যারাতে লিখব এবং শেষ প্যারাতে একটা জিনিস দেখব যে তার যে এই যে মানুষকে প্রশ্ন করা জনবহুল এলাকায় ঘুরে ঘুরে এবং সে প্রশ্নের উত্তর দিতে না পারলে তাকে সমালোচনা করা জনসমক্ষে, এই বিষয়টা কিন্তু এথেন্সের যে বয়োবৃদ্ধ বয়স্ক মানুষেরা সেটি কিন্তু ভালো চোখে দেখেনি, কারণ তাদেরকে সমালোচনা করা হচ্ছে। ফলে তারা কিন্তু সক্রেটিসের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা সক্রেটিসকে আক্রমণ করতে থাকে, তীব্র ভাষায় সমালোচনা করতে থাকে। তরুণ বয়স্ক যুবকরা কিন্তু এটা দেখে খুব মজা পেতেন যে সক্রেটিসকে হেনস্থা করা হচ্ছে। তা যাই হোক, সক্রেটিস এই যে এথেন্সের গণতন্ত্রের প্রতি তার বিশ্বাস ছিল না, তিনি অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি তার সমর্থন ছিল। এই বিষয়গুলো কিন্তু তার বিরুদ্ধে চলে যায় এবং একটা সময় প্রচার হয় যে তিনি গ্রিসের যে ঐতিহ্যের বিরোধী, গ্রিসের যে ধর্ম, সে ধর্মের বিরোধী এবং তরুণ প্রজন্মের মধ্যে যে নৈতিক অবক্ষয় হচ্ছে তার পিছনে এই সক্রেটিসই দায়ী। তো এইসব বিভিন্ন কারণে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এবং এথেন্সের যে আদালত আদালতের নাম হিলিয়ার, সেই হিলিয়ার দরবার কক্ষে তাকে উপস্থিত করা হয় এবং তার বিচার হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তাকে এথেন্স ছেড়ে পালিয়ে যাওয়ার কথা বলা হয়, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। তিনি বলেন যে এথেন্সের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সমর্থন দিয়েছে তাকে তিনি স্যালুট করবেন, তাকে তিনি সম্মান জানাবেন এবং এথেন্স ছেড়ে যদি তিনি পালিয়ে যান তাহলে এথেন্সের আইনকে অমান্য করা হবে। এইভাবে এই নির্ভীক, সত্যবাদী, ন্যায়ের প্রতীক এই সক্রেটিস 399 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হেমলক বিষ খেয়ে আত্মহত্যা করেন। এটা দুর্ভাগ্যজনক ঘটনা বিশ্বের ইতিহাসে। তার মতো একজন জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তির এইভাবে মৃত্যু, এটা মেনে নেওয়া যায় না। তো এই ছিল সক্রেটিস সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। এবার এই প্রশ্নটির যে উত্তর, সেই উত্তর নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব।
বিএ হিস্ট্রি অনার্স পাস সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা এমডিসি 2। প্রশ্ন হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিসের মূল্যায়ন করো। প্রশ্নমান 5, উত্তরটি তোমরা লিখবে। গ্রিক দর্শনের ইতিহাসে এক দুর্জয় চরিত্র সক্রেটিস 469 থেকে 399 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্ব 5ম শতকের এথেন্সের বৌদ্ধিক জগতে তার অসামান্য প্রভাব ছিল, অথচ তিনি নিজে কিছু লিখে যাননি। এথেন্সের কাছে অ্যালোপেক অঞ্চলে তার জন্ম। পিতা সোফ্রোনিকাস ছিলেন একজন প্রস্তরের স্থপতি ও মাতা ফেনারেতে দায়ী বা ধাত্রীর কাজ করতেন। প্রথম জীবনে তিনি সঙ্গীত, ভাষাতত্ত্ব, গণিত ইত্যাদি বিষয়ে কিছুটা পড়াশোনা করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সীমাহীন পাণ্ডিত্য ও প্রখর চিন্তাভাবনা এথেনীয় সমাজকে আলোড়িত করেছিল। শারীরিক সক্ষমতার কারণে তাকে এথেন্সের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল। অসম্ভব ঠান্ডা মাথা, দুর্দম সাহস, অসীম সহ্য শক্তি তার খ্যাতির কারণ হয়ে উঠেছিল। এই ছিল ভূমিকা। পরের প্যারা, তিনি নিজে কিছু লেখেননি বলে তার শিক্ষা ও মতাদর্শ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য ঐতিহাসিকরা 3টি সূত্রের উপর নির্ভর করেন। সেগুলি হলো অ্যারিস্টোফেনিস রচিত দ্য ক্লাউডস, জেনোফেন রচিত মেমোরোবিলিয়া এবং প্লেটোর ডায়লগ। রক্ষণশীল নাট্যকার হিসেবে অ্যারিস্টোফেনিস সক্রেটিস প্রচারিত নব্য চিন্তার তীব্র বিরোধিতা বিরোধিতা করেছিলেন। তাই ক্লাউডস সক্রেটিসকে নিয়ে উপহাস ও বিদ্রূপ করেছে। জেনোফেনের দৃষ্টিতে সক্রেটিস ছিলেন গতানুগতিক মধ্যমেধার, যার একমাত্র আনুগত্য রাষ্ট্রের প্রতি ও বিশ্বাস ঐতিহ্যগত ধ্যান ধারণার উপর। আসলে তার সমকালীনের পাণ্ডিত্য ও দার্শনিক চিন্তা ভাবনার নাগাল পেতে অক্ষম ছিলেন জেনোফেন। একমাত্র প্লেটো তার শিক্ষকের চিন্তাভাবনা ও দর্শনবোধ সম্যকভাবে উপলব্ধি করে সক্রেটিসকে বৌদ্ধিক জগতে অমর করে গেছেন। যেহেতু অন্যের লেখার উপর নির্ভর করতে হয়েছে, সেহেতু সক্রেটিসের প্রকৃত দার্শনিক মতবাদ উপলব্ধি করার বিষয়ে ঐতিহাসিকরা কিঞ্চিত সন্দিহান। কিন্তু দর্শন শাস্ত্রে তার 2টি অবদান অনস্বীকার্য। প্রথমত, অনুসন্ধানের পদ্ধতি হিসাবে দ্বান্দ্বিক বিচারের প্রয়োগ। পরবর্তী দার্শনিকদের হাতে এই পদ্ধতি আরও পরিণতি লাভ করেছিল। দ্বিতীয়ত, নীতিশাস্ত্রের ব্যাখ্যার ক্ষেত্রে তিনি দ্বান্দ্বিক বিশ্লেষণের ব্যবহার করেছিলেন। তার দ্বান্দ্বিক বিশ্লেষণ ছিল ব্যঙ্গোক্তিতে পরিপূর্ণ এবং সেখানে তার প্রধান উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের অজ্ঞতার প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত করা। পাণ্ডিত্যের মিথ্যা দাবিকে তিনি তীব্র শ্লেষাত্মক কষাঘাতে চূর্ণ করতেন। এথেন্সের জনবহুল অঞ্চলে বা বাজার এলাকায় তিনি ঘুরে বেড়াতেন। নিজের অজ্ঞতা স্বীকার করে তিনি কতকগুলি প্রশ্ন করতেন। প্রশ্নের উত্তরদাতাদের ভ্রান্তি ধরিয়ে দিয়ে তাদের অজ্ঞতা সর্বসমক্ষে উন্মোচিত করতেন। তার শিক্ষাদানের এই পদ্ধতির সঙ্গে সোফিস্ট পদ্ধতির সাদৃশ্য ছিল। কথোপকথনের সময় সক্রেটিস বলতেন, সারা জীবন জ্ঞান আহরণ করে তিনি একটি সত্যই উপনীত হয়েছেন যে তিনি নিজে কতটা অজ্ঞ। তার এই বক্তব্যকে অনেকেই সক্রেটিসের বিদ্রূপ হিসেবে আখ্যায়িত করেছেন। প্লেটোর থিওক্রাটাস থেকে জানা যায়, সক্রেটিস নিজেকে একজন ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেছিলেন যে তিনি কোনো শিক্ষক নন, কারণ তিনি জ্ঞানের জন্মদানে অক্ষম, কিন্তু সত্য বা জ্ঞানের জন্মদানে তিনি সহায়কের ভূমিকা পালন করেন মাত্র। শেষ প্যারা দেখো, সক্রেটিসের অন্যদের অজ্ঞতা উন্মোচনের প্রয়াস তাকে বয়োবৃদ্ধ প্রবীণ নাগরিকদের মধ্যে অপ্রিয় করে তুলেছিল। তবে তরুণরা প্রবীণদের হাতে তার হাতে হেনস্থা হতে দেখে মজা পেত। শেষ পর্যন্ত সক্রেটিসের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ আনা হয়। বলা হয় তিনি গ্রিক ঐতিহ্যের বিরোধী। তাছাড়া তার বক্তব্যগুলি গ্রিকদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করেছে। উপরোক্ত অভিযোগগুলির ভিত্তিতে এথেন্সের গণ আদালত হেলিয়াতে সক্রেটিসের বিচার শুরু হয়। সক্রেটিস ছিলেন এথেনীয় গণতন্ত্রের তীব্র বিরোধী। তিনি বলেছিলেন, সর্বশ্রেষ্ঠ বিষয় যদি জ্ঞান হয়, তবে সর্বশ্রেষ্ঠ শাসনতন্ত্র হলো অভিজাততন্ত্র। গণতন্ত্র তার কাছে ছিল অর্থহীন এক শাসন প্রক্রিয়া। সুতরাং এথেন্সের গণতান্ত্রিক শাসকরা তাকে ক্ষমা করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠের ভোটে হিলিয়ার সদস্যরা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তাকে এথেন্স ত্যাগ করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, কিন্তু তিনি সেই সুযোগ নেননি। হিলিয়ার সংখ্যাগরিষ্ঠদের অবস্থান স্বীকার করে নিয়ে নির্ভীক, সত্যবাদী ও ন্যায়ের প্রতি আসক্ত দার্শনিক সক্রেটিস হেমলক বিষ পান করে 399 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। তো এই ছিল গ্রিক দার্শনিক সক্রেটিসের উপরে এই টিকা। এর সাথে তোমাদের কিন্তু এক করে প্লেটোও দিতে পারে, তবে প্লেটোর উপরে আবার আলাদা করেও প্রশ্ন আসতে পারে। তাই আমি প্লেটো টিকাটি এর পরবর্তীতে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলকে বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।